ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে জানিয়েছেন ইসি সচিব। চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেছেন আসিফ মাহমুদ। ভারতের উপর উচ্চ শুল্ক, যুক্তরাষ্ট্রে বাজার বাড়াতে প্রস্তুত বাংলাদেশ। বিপদসীমার ওপরে দুই নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। এবং হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান, বলেছেন বুলু। আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের চিন্তা করছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। এই নির্বাচনের শুরু থেকে ফলাফল গেজেটে প্রকাশ পর্যন্ত কাজের ফর্দ নিয়ে আসছে রোডম্যাপের ঘোষণা। আগামী সপ্তাহে এ রোডম্যাপ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। নির্বাচন কমিশনও বলছে ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল দেবে ইসি। তবে আগামী সপ্তাহে দেওয়ার রোডম্যাপে নির্বাচনী কাজের সময়ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৭-৮ সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ১.৫ বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। বর্তমান ইসিও এ ধারাবাহিকতা বজায় রাখছে। রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেওয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, অপুর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার মনে হয় না এখনও কেউ এরকম প্রমাণ দিতে পেরেছে যে আমার সম্পৃক্ততা আছে। বরং যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকার একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবল এখন পর্যন্ত মনে হচ্ছে। ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের পাল্টা শুল্ক ২০%। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় অনেক পণ্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ, যা দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সহায়তা দিতে প্রস্তুত নিচ্ছে সরকারও। বাংলাদেশের রপ্তানিকারকেরা বলছেন, উচ্চ শুল্কের কারণে ভারতীয় রপ্তানিকারকেরা বেশি কিছু পণ্যে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে, যেখানে বাংলাদেশের সমজাতীয় নানান পণ্য সুবিধা পাবে। এদেশের সবচেয়ে বড় বাজার তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, হস্ত ও পাট পণ্য, প্লাস্টিক, হোম টেক্সটাইল, আসবাব সহ বেশ কিছু পণ্যের মার্কিন ক্রয়াদেশ বাড়বে। এর মধ্যে ভারত থেকে সরে আসা মার্কিন আমদানিকারকেরা যোগাযোগ বাড়িয়েছেন বলেও জাগো নিউজকে জানিয়েছেন বেশ কয়েকজন দেশি রপ্তানিকারক। তারা বলছেন, ভারতের ওপর উচ্চ শুল্কের কারণে তাদের পণ্যগুলো স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের বাজারে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে, আর বাংলাদেশের পণ্যের শুল্ক কম হওয়ায় সেটি বেশি আকর্ষণীয় হবে।
ধর্ম মন্ত্রণালয়ের কোনো সদস্য হজ ও উমরা নিয়ে ঘুষ খেলে তাকে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে তিনি এই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমরা একে অপরের পরিপূরক সম্পূরক, আমরা এক পরিবারের মতো হয়ে একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করব এবং সৌদি ডেডলাইন আমাদেরকে ফলো করতে হয়। তারা একটা তারিখ দেন গোটা দুনিয়ার জন্য, না হলে অ্যাপস বন্ধ করে দেন। এটাকে আমাদের মাথায় রাখতে হবে। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। আপনারা আমাদেরকে বলবেন, আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি পানিশড। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে ও দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টের পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী সংলগ্ন বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া দেশের অন্যান্য নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, ফলে এসব নদী সংলগ্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ নদীর পরিস্থিতির নিয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি আগামী 12 ঘন্টা বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি বিপদসীমার উপরে প্রবাহ অব্যাহত থাকতে পারে। পরবর্তী 12 ঘন্টার পানি স্থিতিশীল থাকতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্ক সীমার প্রবাহিত হতে পারে। এ সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে, তবে পরবর্তী 2 দিন পানি স্থিতিশীল থাকতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হজরত উমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকেন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকতুল্লাহ বুলু। গেল 25 জুলাই আজকে অনেকে সংস্কারের কথা বলছেন। সংস্কার চলমান, পৃথিবীর যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সংস্কার চলমান। আপনার পরিবারও আজকে একটি জিনিস প্রয়োজন, আগামীকাল আবার এটাকে সংস্কার করতে, আপনার বাড়িও সংস্কার করতে। রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে সংস্কার চলমান থাকে, সংস্কার কখনো শেষ হয়। অতএব যারা সংস্কারের নামে বিভিন্ন কথাবার্তা বলে নির্বাচনকে বানচাল করতে চান, নির্বাচনকে বিলম্ব করতে চান, তাদেরকে আমরা একটি কথা বলতে চাই, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে থাকবে না। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ, সামাজিক সম্পদ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গেল 25 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওটি বাংলাদেশ থেকে পোস্ট করা। ভাইরাল ওই ভিডিওতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক 1 নম্বর ব্লকের আমির শেখ নামের এক যুবক দাবি করেন তিনি পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা। তাকে বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে।
ওই ভিডিও ক্লিপ দেখার পর আমির শেখের পরিবারের সদস্যরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর মালদহ দক্ষিণের সংসদ সদস্য ঈশা খান আমির শেখকে দেশে ফিরিয়ে আনতে তৎপর হন। তিনি প্রথমে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে দেখা করে তাকে পুরো বিষয়টি জানান। আমিরকে যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় সেজন্য বিএসএফ এর শীর্ষ কর্মকর্তাকে লিখিত আবেদনপত্র জমা দেন। এরপর তৎপর হয়ে ওঠে বিএসএফ। অবশেষে 13 আগস্ট বাংলাদেশ থেকে ভারতে ফিরতে সক্ষম হন আমির শেখার। রাজস্থানে কাজ করতে গেছিল, বিএসএফ ওকে ধরে ওকে বাংলাদেশে পাচার করে দেয় বিকজ ও বাংলা বলতো বলে। ওর কাছে ডকুমেন্টস চাওয়া হয়, ও সমস্ত ডকুমেন্টস দেখিয়েছিল, তা সত্ত্বেও ওকে বাংলাদেশ পাচার করে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা হেভিয়াস কর্পাস ফাইল করে ওকে নিয়ে আসি। আজকে তো আমাদের অনারেবল হাইকোর্ট রায় দেওয়ার পরে ও আজকে বিএসএফ ওকে বসিরহাট থানা আইসির কাছে ওকে দিয়ে যায়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে জানিয়েছেন ইসি সচিব। চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেছেন আসিফ মাহমুদ। ভারতের উপর উচ্চ শুল্ক, যুক্তরাষ্ট্রে বাজার বাড়াতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। বিপদসীমার উপরে 2 নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান, বলেছেন বুলু। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।